শয়তান বুড়ি, তুই আমাকে মুদ্রা চাষের কথা না বলে আবার পরীর কাছে আমার নামে নালিশ করেছিস। তোর পরী আমার কিচ্ছু করতে পারবে না। শয়তান লোক একটা, তুই কোনোদিনও মুদ্রা চাষের রহস্যের কথা জানতে পারবি না। আমি তোকে শাস্তি দেব। তুই বুড়িমার মুদ্রা গাছ চুরি করে নিয়ে গিয়েছিলি, আবার তাকে এখন মারতে এসেছিস। পরী, ভালোই ভালোই বলছি, আমাকে একটা দাও। ছিল না, কিন্তু বুড়ির একটি পুকুর ছিল। সে পুকুরে মাছ চাষ করে বুড়ির কোনো মতে দিন চলতো। হঠাৎ একদিন পুকুরের সব মাছ মারা যায়, আর বুড়ি বসে বসে কাঁদতে থাকে। এখন আমি কিভাবে সংসার চালাবো? আমার পুকুরে যে কটা মাছ ছিল সেও তো মারা গেল। এখন তো আমি না খেয়ে মরবো। ফুলবানুর বাড়ির পাশে একটা জঙ্গল ছিল। সেই জঙ্গলে মিষ্টি নামে এক পরী ঝিঝি পোকার সাথে খেলছিল। বুড়ির কান্না শুনে মিষ্টি পরীর খুব মায়া হয়। এই রাতের বেলায় এমন করে কাঁদছে কে? দেখি তো যে, আমার তো মনে হয় কেউ বিপদে পড়েছে, তাকে আমার সাহায্য করে দরকার। তুমি কাঁদছো কেন? আমার কেউ নেই। এই একটা পুকুর ছিল, তাতে কিছু মাছ চাষ করে সংসার চালাতাম, তাও সব মাছ মারা গেছে। তুমি কেঁদো না বুড়িমা, আমি তোমাকে একটা উপহার দিয়েছি, তাতেই তোমার ভাগ্য বদলাবে। কি সেটা? সেটা সকালেই দেখতে পাবে। এরপর পরী বুড়ির পুকুরে এক জাদুকরি মুদ্রার গাছ হওয়ার জন্য মুদ্রা ফেলে। আরে ওটা কি? পুকুরের মাঝখানে একটা গাছ দেখা যাচ্ছে, তাতে তো মনে হচ্ছে আবার কিসের যেন একটা ফলও আছে। দেখি তো পানিতে নেমে ব্যাপারটা কি। আরে এই তো দেখছি একটা সোনার মুদ্রা, আবার দেখছি গাছে ধরেছে। যাই হোক, এটা নিয়ে আমি বাজারে বিক্রি করে আসি। আমি এই মুদ্রাটা বিক্রি করব। দেখো তো বাছা, কত দাম? এ তো অনেক দাম। এই মুদ্রা আপনি কোথায় পেলেন? আমার ছিল, তুমি বলো তো চলবে কিনা? হ্যাঁ হ্যাঁ, চলবে চলবে, নাও আমি দাম দিচ্ছি। আরো থাকলে আমার কাছে এনো বুড়িমা। আছে বাছা, বেশ ভালোই টাকা হলো। যাই, এটা দিয়ে বাজার করে নিয়ে যাই। বুড়ি মুদ্রা বেচে চাল ডাল কিনে নিয়ে আসে। এইভাবে বুড়ির দিন ভালোই যাচ্ছিল। এরপর বুড়ি মুদ্রা নিয়ে আবার বাজারে গেল। তা বুড়িমা, তুমি তো প্রতিদিন এই এত এত মুদ্রা নিয়ে আসো, তা বলি কি, তুমি এই মুদ্রাগুলো পাও কোথায়? তা আমি কোথায় মুদ্রা পাই তা নিয়ে তোমার মাথা না ঘামালেও চলবে বাপু। তোমার কাছে এসেছি বিক্রি করতে, তুমি ইচ্ছে হলে নাও আর না হলে না নাও। আহা, তুমি রাগ করছো কেন বুড়িমা? আমি বরং অন্য দোকানে যাই, তোমার সাথে অত প্যাসাল করার সময় নেই গো বাপু আমার। এই না না না, তুমি যেও না, আমি নিচ্ছি তোমার মুদ্রা। তুমি এমন রাগ করছো কেন? আমি তো এমনিতেই জিজ্ঞেস করলাম। এই বুড়ি মুদ্রা কোথায় পায়, আমাকে আজকে তা দেখতে হবে। আমি বুড়ির বাড়িতে রাতে গিয়ে দেখবো সব। গোবিন্দ রাতের বেলায় বুড়ির ঘরের পাশে এসে লুকিয়ে থেকে দেখতে পায় বুড়ি পুকুরের মুদ্রা গাছ থেকে মুদ্রা তুলছে। তাই দেখে গোবিন্দ মনে মনে বলে, তাহলে এই ব্যাপার, বুড়ি পুকুরে মুদ্রা চাষ করেছে, কিন্তু
কিভাবে পুকুরে ওই মুদ্রা চাষ করা সম্ভব হয়েছে? এভাবে তো মুদ্রা ধরার কথা না। গোবিন্দ সেখান থেকে তার বাড়ি চলে যায় আর ফোন দিয়ে আটতে থাকে কিভাবে সে ওই মুদ্রা চাষ করতে পারবে। গোবিন্দ, নাও বাবা, মুদ্রাগুলো নিয়ে আমায় তাড়াতাড়ি টাকা দাও। আমি বাজার করে বাড়িতে যাব, তা না হলে আবার অনেক রাত হয়ে যাবে বাড়ি ফিরতে। আচ্ছা, দিচ্ছি বুড়িমা। এই নাও তোমার টাকা। তুমি যাও, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি যাই। গোবিন্দ আস্তে আস্তে বুড়ির বাড়িতে যায়। বুড়ির ঘরে যেয়ে মুদ্রার রহস্য খুঁজতে থাকে, কিন্তু কোনো কিচ্ছু খুঁজে না পেয়ে বুড়ির পুকুর থেকে মুদ্রার গাছ কেটে নিয়ে আসে। আর তার পুকুরে রোপণ করে দেয়। বুড়ির পুকুর থেকে তো সব গাছ উঠিয়ে আমার পুকুরে লাগালাম, তাও তো কিছুতেই কিছুই হলো না। হায় আল্লাহ, এ আমার কেমন সর্বনাশ হলো! আমার পুকুরে তো কিছু নেই। এখন আমি চলবো কিভাবে? কি খেয়ে থাকবো আমি? এই মুদ্রাগুলো দিয়েই তো আমার সংসার চলতো। এই বুড়ি, তোর মুদ্রা চাষের রহস্য এখনই আমাকে বলবি, তা না হলে আমি তোকে মেরে ফেলবো। শয়তান, তাহলে তুই আমার সর্বনাশ করেছিস? তুই আমার এই মুদ্রার গাছ কেটে নিয়ে গিয়েছিলি? হ্যাঁ, আমি নিয়ে গিয়েছি, কিন্তু তা দিয়ে কোনো লাভ হয়নি। তুই এখন বলবি আমি কিভাবে এই মুদ্রা চাষ করতে পারবো? আমি কোনোদিনও তোকে এই মুদ্রা চাষ করার কথা বলবো না। তাহলে তোকে এখন আমি মেরে ফেলবো। না, আমাকে মেরো না। আমি বলছি, আমি সব কিছু বলছি। দয়া করে মেরো না, মেরো না আমায়। তাহলে তাড়াতাড়ি বল, আমার আর দেরি সহ্য হচ্ছে না। বলছি, এখনই বলছি। শোনো শোনো তাহলে। আমাকে একটা পরী একটা মুদ্রা দিয়ে বলেছিল সে এই মুদ্রাটা আমার পুকুরে ফেলে দিলে সেখানে একটা মুদ্রার গাছ হবে, আর সেই গাছ থেকে মুদ্রা হবে। তাহলে এখনই সেই পরীকে তুই ডাক দিবি, আর আমিও তার কাছ থেকে একটা মুদ্রা নিয়ে আমার পুকুরে ফেলে দেব, আর সেখানে মুদ্রা হবে। আমি ডাকলে কি সেই পরী আসবে? তাছাড়া আমি পরীকে কি বলে ডাকবো? গোবিন্দ বুড়িকে মারতে যাবে, আর বুড়ি তখনই কান্না করতে শুরু করে। আর ঠিক তখন সেই মিষ্টি পরী সেখানে চলে আসে আর গোবিন্দকে বলে, কি হয়েছে বুড়িমা তোমার? তোমার তো কোনো দুঃখ থাকার কথা না। আমি তো তোমাকে একটা মুদ্রা দিয়ে সাহায্য করেছিলাম, তোমার তো সুখে দিন কাটাবার কথা। হ্যাঁ পরী, তুমি আমায় মুদ্রা দিয়ে সাহায্য করেছিলে। আমার তো কোনো দুঃখের কথা ছিল না, আমার তো দিন ভালোই যাচ্ছিল। কিন্তু এই গোবিন্দ আমার সব মুদ্রার গাছ কেটে নিয়ে গেছে। এখন আবার এসেছে আমাকে মারতে। শয়তান বুড়ি, তুই আমাকে মুদ্রা চাষের কথা না বলে আবার পরীর কাছে আমার নামে নালিশ করেছিস। তোর পরী আমার কিচ্ছু করতে পারবে না। শয়তান লোক একটা, তুই কোনোদিনও মুদ্রা চাষের রহস্যের কথা জানতে পারবি না। আমি তোকে শাস্তি দেব। তুই বুড়িমার মুদ্রা গাছ চুরি করে নিয়ে গিয়েছিলি, আবার তাকে এখন মারতে এসেছিস? পরী, ভালোই ভালোই বলছি, আমাকেও একটা দাও, তা না হলে আমি তোমাকেও মেরে ফেলবো। আমার একটা মুদ্রা চাই চাই। গোবিন্দ, বেশি লোভ করতে চেও না। বেশি লোভের কারণে তুমি নিজেই ধ্বংস হয়ে যাবে। কি করবে তুমি আমার? তার চেয়ে বরং ভালো তুমি আমাকে একটা মুদ্রা দাও, আর আমি সেটা নিয়ে এখান থেকে চলে যাই। এই নে তাহলে তোর মুদ্রা। আমি তোকে বলেছিলাম বেশি লোভ করতে না, তুই তো আমার কথা শুনলি না। এখন থাক বন্দী হয়ে।
আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিন লোভ করব না। দয়া করে আমাকে মাফ করে দাও। তোর কোনো মাপ নেই। তোদের মতো মানুষের জন্য সাধারণ মানুষ কখনো ভালোভাবে বাঁচতে পারে না। বুড়িমা, এই নাও, এটা দিয়ে তুমি তোমার পুকুরে ফেলে আবার চাষ করতে পারো। এটা আগের চেয়েও ভালো মুদ্রা। আর এটা শুধু সোনার মুদ্রা হবে না, এটা দিয়ে বিভিন্ন ধরনের মুদ্রা চাষ করা যাবে। তোমাকে অনেক ধন্যবাদ পরি। তুমি আমাকে আবার নতুন করে বাঁচার উপায় দিয়েছো। আমি আমার সাধ্য মতো গরিব দুঃখী মানুষকে সাহায্য করব। তুমি চিন্তা করো না পরি। আমাকে ধন্যবাদ দিতে হবে না বুড়িমা, এটা তো আমার দায়িত্ব ছিল তোমাকে সাহায্য করার। এখন তাহলে আমি আসি বুড়িমা। তোমার যদি কখনো কোনো দরকার হয় তাহলে আমাকে স্মরণ করো, আমি চলে আসবো তোমার কাছে। আশা পরি, সুখে দেখো। বুড়ির পুকুরে আবার অনেক রকমের মুদ্রা চাষ হতে থাকে। এরপর থেকে বুড়ির আর কোনো কষ্ট থাকে না। গ্রামের গরিব দুঃখীদের টাকা দিয়ে মুদ্রা দিয়ে বুড়ি তাদের সাহায্য করতে থাকে। আর এদিকে গোবিন্দ সেই খাঁচার মধ্যেই আটকে থাকে। বুড়ি গ্রামের মানুষদের সাহায্য করে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।